থেকে বড় ধন্যবাদ দেব আমাদের যারা ক্লাব কর্তৃপক্ষ আছেন, তাদেরকে বিশেষ ধন্যবাদ। আজকে যদি সরকার আমাদের না আসতো তাহলে কত এমপি ফান্ডের টাকা এই তৃণমূল যখন সরকারের যারা নেতৃত্ব ছিল তারা আত্মসাৎ করেছে। ইতিমধ্যে শুনেছেন আপনারা এখানে স্কুলের মধ্যে টাকা পাওয়া যাচ্ছে, টাকা রাখার জায়গাই নেই। মানে এত বড় বড় কথা বলতো সুবোধ অধিকারী, এই আছে অমুক আছে তমুক আছে, কিন্তু ওই একটা হয় না অত বড় বেলুন ছিল, বেলুন দেখেন তো একটু ফোটা পড়লেই আমি মাঝে মাঝে ভাবি কিছু কিছু লোককে যারা এই ভোটেও ভাবছিল সুবোধ অধিকারী নাকি আবার জিতে যাবে আর তৃণমূল নাকি ক্ষমতা চলে আসবে। কিছু কিছু লোক ভেবেছে, মাঝে মাঝে তারা ওই যেরকম আগে 2021 সালে বদমাশি করেছিল এবারও চেষ্টা করেছে। কিন্তু আপনাদের মনে আছে আমি ওই কলেজ মোড়ে বলেছিলাম একটা কথা, কি আমি একটা ছেলেকে ছেড়ে দেব, সুদীপ্ত দাস, ঘরে ঢুকে। আর যাই হোক, মানুষ চিনতে আমি পারি, এটা বীজপুরের মানুষ বিশ্বাস করেন, বীজপুরের মানুষ আশীর্বাদ করেন, এটা আমি বিশ্বাস করেছি। আর ওই যে মুঘল কাল ছিল যেখানে মানুষের উপরে অত্যাচার হতো, জাজিয়া কর লাগানো হতো, জানেন তো জাজিয়া কর কাকে বলা হতো? যারা সাধারণ মানুষ ছিলেন, যদি ওই অরঙ্গজেবের সময় তখন যদি পয়সা ট্যাক্স না দিতে পারতেন তাহলে তার রক্ত নিয়ে নেওয়া হতো। সেই জাজিয়া কর লাগানো সরকার নেই, চলে গেছে। এবার আপনাদের কাজে আপনার এলাকার উন্নয়ন, এই এমপি ফান্ডের টাকা, অনেক টাকা পড়ে আছে। আমার যে কাজ দেখে এই এমপি ফান্ডের কাজ দেখতো, সে এখন খুঁজে খুঁজে বের করছে অনেক জায়গা, প্রায় 3-4 কোটি টাকা এরা লুকিয়ে রেখেছিল, লুট করার ধান্দা ছিল, সব কাজগুলো এখন শুরু হয়েছে। তো এখানে কাজ হবে। ইতিমধ্যে জগদ্দল এমএলএ যে ছিল সোমনাথ শ্যাম আর এদিকে সুবোধ, বর্তমান এমপি যে টাকা অ্যালট করেছিল সেখান থেকেও টাকা ঝেড়ে দিয়েছে। এদের তদন্ত চলছে, এফআইআর হয়েছে, এদের নামে এফআইআর হয়েছে। মানে বর্তমান যিনি এমপি আছেন, এককালে নাকি উনি বড় নেতা ছিলেন, ওনার টাকাও এরা চুরি করেছে। মানে এরা কাউকে ছাড়বে না, নিজের দলকেও ছাড়লো না, নিজের সরকারকেও ছাড়লো না, এরা শুধু চুরি করতে জানে। তাহলে ঠিক আছে, বীজপুরের মানুষ খুবই সচেতন মানুষ, আর ক্লাব একটা সমন্বয়ে সবসময় বীজপুরে ছিল। আমি মনে করি এবারও সুদীপ্ত দাসের নেতৃত্বে এই সমস্ত ক্লাবের একটা সমন্বয় করে যাতে উন্নয়নমূলক কাজ করা যেতে পারে। কেন আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে 2 পৌরসভাও আমাদের মানুষ আশীর্বাদ করবেন, আমাদের বিশ্বাস আছে। আমরা কোনো জোর করে বুথ দখল করে ক্ষমতায় থাকার আমাদের কোনো ইচ্ছাও নেই। আমরা মানুষের কাজ করব, মানুষের আশীর্বাদ নিয়ে পৌরসভাগুলো হাতে নেব। তো পৌরসভা হাতে থাকলে ডাবল ইঞ্জিন সরকার আছে, আমাদের কাজ করতে সুবিধা হবে। সবাই ভালো থাকুন। অনেক মানুষ উপস্থিত আছেন, আমার থাকায় অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু থাকতে পারছি না, একটা 12টার সময় মিটিং আছে। আমি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বললামই যে আমাদের একটা মস্ত বড় সুবিধা হয়েছে যে আমাদের রাজনৈতিক এবং আমাদের কাছের মানুষ তিনি মন্ত্রী হয়েছেন, ফলে তার স্নেহের গলায় থেকে বীজপুর একদম সেজে উঠবেন। শুধু এটাই নয়, আমরা তার কাছে প্রস্তাব দিয়েছি যে বাস টার্মিনাস যেটা
যেটা বন্ধ হয়ে আছে সেটাকে চালু করার বিষয়ে এটা দেখছি তার কি অবস্থা আছে। বিভিন্ন দূরপাল্লার বাস এখান থেকে নর্থ বেঙ্গল, হুগলি বিভিন্ন জায়গায় থেকে যাতে মানুষ এই পরিষেবা কাঁচাপাড়া থেকে পায় প্রস্তাবও দিয়েছি। শুধু এগুলোই নয়, আমি আপনাকে বলছি যে এটা তো সকলেই বুঝতে পারছে যে আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাছের মানুষ, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক তিনি এই জায়গায় যাওয়াতে আমাদের যে কী সুবিধা হলো এখানকার মানুষের, এটা তো আপনারা সকলেই 11ই জুন 2025 শুভেন্দু অধিকারী বলেছিলেন আর যদি পার্টি না খাই দিই আমি এই কথা দিয়ে গেলাম। সরকার হ্যাঁ, সরকার পাল্টি খাই দেবে মানে মানে তৃণমূল সরকার। তৃণমূল আবার সরকার কোথায়? তৃণমূল সরকার তো 4 তারিখ। না, সেটা 1 মাস পূর্ণ হয়ে গেল। প্রশ্নটা সঠিকভাবে সরকার নয় দল, সাংবাদিকদের সচেতন হতে হবে এই বিষয়ে। সেটা হচ্ছে দল, দল তো নেই, কোন তৃণমূল এটাই আমরা বুঝতে পারছি না। দাদা, নির্বাচনের আগে আপনি ঠিক যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন একদম কিন্তু তাই পরিলক্ষিত হচ্ছে। কি বলবেন দাদা? আরে দাদা থাকবে মানে এই পরিবেশ বিস্কুট জুড়ে দেখছেন আপনারা কি হচ্ছে, এর সাথে জায়গায় জায়গায় খেলাধুলা মান করছে। তো আমরা দায়িত্ব নিয়েছি এবং মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে যে মানুষের শরীর, মানুষ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে। কারণ দুটোই একে অপরের সাথে জড়িত। মন ভালো না থাকে শরীর ভালো থাকবে না, শরীর ভালো না থাকে মন ভালো থাকবে। তাই মানুষ খেলবে, গান গাইবে, সংস্কৃতির চর্চা হবে, নাটক দেখবে, থিয়েটার দেখবে, মানুষ অংশগ্রহণ করবে। পাড়ায় আগে আমরা কি দেখতাম, পাড়া কালচার মানে কি, পাড়ায় একটা কোনো অনুষ্ঠানে সমস্ত মানুষ এক জায়গায়, বিভিন্ন অনুষ্ঠান হতো পাড়ায়, উপলক্ষে রামযাত্রা হতো আগে গ্রামে। এখন না, ঠিক আছে, এখন পাড়ার কোনো একটা নাটক হবে পুজো উপলক্ষে, পাড়ার কচি কাঁচা বৃদ্ধরা সকলে অংশগ্রহণ করবে। সেই সংস্কৃতিটা আমরা ফিরিয়ে আনতে চাইছি। একদিনে হয়তো হবে না, কিন্তু শুরুটা হবে। দাদা, শিক্ষা প্রাইভেট স্কুল আছে কাঁচাপাড়ায়, কি হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই ভাই কি করে গেছে। দুর্যোধন দুঃশাসন আমি একটু বলিনি যে দুর্যোধন দুঃশাসনের আমলে যেটা হচ্ছে চরম অধর্ম, তাই পিছুড়ে হয়েছে একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান। মানে অ্যাকচুয়ালি আমাদের কাছে মন্দির হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে মানুষ তৈরি হয়। সেই জায়গাটা কীভাবে প্রদূষিত হচ্ছে আপনাদের সামনে মানুষের দাদা দুই ভাই বলছিল উন্নয়ন করে নিয়ে নিজেদের ব্যক্তি উন্নয়ন হয়েছে আর কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন মানে তো মানে সামগ্রিক উন্নয়ন। আমি বলছি সেই উন্নয়নের ক্ষেত্রে সংস্কৃতিও একটা বড় ব্যাপার। বারবার একটা কথা যে মানুষের মন ভালো রাখতে হবে। আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি, কেউ কাউকে সহ্য করতে পারি না, খিটখিটে হয়ে যায়, ছোট ছোট ইগো। এখান থেকে বেরোনোর উপায় মন ভালো রাখতে হবে, বই পড়তে হবে, গান শুনতে হবে, খেলাধুলা অংশগ্রহণ করতে হবে, থিয়েটার করতে হবে, সব মিলে থাকতে হবে, মনটাকে বাজ পাখি মতো করতে হবে, চোরাই পাখি মতো। দাদা এমপি সাহেব বললো মহাভারতে কৃষ্ণর অনেক ভাইটাল রোল ছিল। তো ওই কৃষ্ণর এখন এই মহাভারত চলছে, এখন অর্জুন সিং এর একটা ভাইটাল রোল আছে। আর আপনি তার পার্ট চরিত্র না, তো আপনি অর্জুন সিং থেকে কি শিখছেন? প্রতিদিনই শিখেছি। আমি বললাম না যে এই ভয়ঙ্কর কঠিন সময়টা আপনারা এখন হয়তো সহজ মনে হচ্ছে, আমরা বেশ ক্ষমতায় এসছি, সরকারে এসছি, আমি এমএলএ হয়েছি, ভালো লাগছে। এর পিছনের ইতিহাসটা দেখুন, যে দীর্ঘ 7 বছর আমাদের প্রতিটা লোক, কথা বিজেপি করার লোকরা তো দীর্ঘদিন ধরে, কিন্তু 2019 সালে বিজেপি তো প্রধান বিরোধী দল হয়ে ওঠে। সেই বিরোধী দল হওয়ার পর বিজেপি প্রতিটা কর্মীর উপর, প্রতিটা নেতার অমানসিক অত্যাচার করছে। মানে এই সরকার অনেক আত্মত্যাগ, রক্ত ঝরিয়ে এই সরকার এসেছে। অর্জুন সিংয়ের ভূমিকা এখানে যে উনি আমাদের আগলে রেখেছেন। ধরুন আমি এখন বাড়ি আসতে পারি না, গুন্ডাদের ভয়, খুন হয়ে যাওয়ার ভয়, আমার বাড়িতে কতদিন আশ্রয় দিয়েছে। ওনার বাড়িতে ওনার বাড়িতে ঘুমিয়েছি দিনের পর দিন, একদিন নয়, প্রায় 4 বছর ওনার বাড়িতে আমি ছিলাম। শুধু তাই নয়, আমাদের সকল কর্মীরা এখানে মণ্ডল প্রেসিডেন্টরা বসে আছে, আমরা ওখানে মিটিং করতাম, ওটা আমাদের সেফ জায়গা ছিল। মানে ওখানে বসে আমরা দলের কর্মসূচি ঠিক করতাম। তাহলে এই যে কর্মীদের আগলে রাখা, এটা ওনার থেকে শিখছি। যে আজকে খারাপ দিন আছে ফোন বন্ধ করে দিলাম, কর্মীদের দেখলাম না, কাল ভালো দিন আসতে গেলে কর্মীদের আগলে রাখতে হয়, এটা ওরা শিখেছি। কর্মীদের আগলে রাখা, ভোটের আগে আমি আপনাদের বলেছিলাম যে যাকে যা বোঝানো 29 তারিখের আগে বুঝিয়ে দেবো, আচ্ছা আপনাকে রাজধর্ম পালন করবো এবং কর্মীদের সামনে আমি থাকি। মানে গুলি যদি কেউ করতে আসে আগে আমাকে গুলি চালাতে হবে। আমরা পিছনে থেকে কর্মীদের এগিয়ে দেওয়ার লোক নয়, আমি নিজের সামনে থাকার লোক। আজকে আর প্রয়োজন করবে না, কারণ সবই আমাদের মানুষের অধিকার, সেই দায়িত্ব আমাদের দিয়েছে। যদি কোনো দিন আবার সেরকম প্রয়োজন আসে লড়াইতে, আমি বলছি আমি ঠান্ডা ঘরে বসে বাকিদের লড়তে বলবো, আমি সামনে থাকবো। দাদা এমপি সাহেব বলে গেল
এমপি সাহেব বলে গেল যে যে দুজন আছে, দুই ভাই পালিয়ে গেছে। মন্ত্রী সাহেব বলে গেল যে দুই ভাই পালিয়ে গেছে, তাহলে কি তারা কি গ্রেপ্তার হবে? ভয়ে বলে তারা পালিয়ে রয়েছে। বুঝতে পারবেন, আপনাদের কাছে খবর থাকে, আপনারা তদন্ত করুন, আপনারা খুঁজে বার করুন। সাংবাদিকদের কাজ তো বাইক দেওয়ার পাশাপাশি স্টিং অপারেশন করুন, আপনারা কোথায় আছেন, তাহলেই তো আপনারা বোঝা যাবে যে আপনারা ভবানী ভবনের চোর ভাইপোর 6 ঘন্টা দীর্ঘ 6 ঘন্টা প্রথম দিন ওরা রোজ 6 ঘন্টা করে জেরা, 7 ঘন্টা করে করা প্রয়োজন, কারণ হচ্ছে ওনার এত চুরি 6 ঘন্টায় হবে না, রোজ 6 ঘন্টা করে ওনাকে জেরা করবে। মানে বাচ্চাদের দোলনা। আমি আপনি চুরি তো আরো বার করতে দিয়েছি, আপনাদের সামনে বলবো যে কি চুরি বড় বড় মাথাগুলো করেছে। এটা তো সরকার বলেছে, সরকার একদম পরিষ্কার বলেছে। দেখুন না, দেখুন সবচেয়ে বড় কথা আপনারাও দেখুন, আমাদের বীজপুরে প্রচারে আমরা যা বলেছিলাম আজকে দেখুন সারা বাংলা তাই বলেছে। কালকে আমাদের পার্টির প্রেসিডেন্ট বলেছেন কোনো ক্লাবে রাজনৈতিক রং থাকবে না, বিজেপির পদাধিকারীরা কোনো ক্লাবে কলোনি কমিটিতে থাকবে না, ব্যবসায়িক এই কথাগুলো আপনারা তো সাক্ষী। প্রথম দিন থেকে প্রচারে আমরা বলেছিলাম, আজ গোটা বাংলা বলছে। মধ্যে ক্লাব সমন্বিত কোনো একটি প্রচেষ্টা যদি আগামী দিন করা যায় তাহলে ভালো হয়, এটা নিয়ে কি ভাবছেন? এটা করবো তো আমরা, সমস্ত ক্লাবের যত ক্লাব আছে যারা আসতে চাইবে অবশ্যই তাদের সকলের মিলিত একটা প্ল্যাটফর্ম, সমস্ত ক্লাব থেকে লোক নিয়ে একটা কমিটি হবে, সমস্ত ক্লাবের সমন্বয়কারী একটা প্ল্যাটফর্ম কমিটি তৈরি করবে এবং তাদের উদ্যোগে বীজপুরে আগামী শীতে আমরা উৎসব করব। তাতে রক্তদান শিবির থাকবে, ফুটবল টুর্নামেন্ট থাকবে, থিয়েটার উৎসব থাকবে, মানে ফোক ফেস্টিভ্যাল থাকবে। মানে এই উৎসবের পার্ট একটা ওটা বীজপুর জুড়ে ছড়িয়ে হবে। খেলা হচ্ছে আইন মাঠে, থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে লোক সংস্কৃতি ভবনে, সরগম ক্লাবের মাঠে হয়তো ফাংশন হচ্ছে, মানে এরকম ছড়িয়ে দেবো আমরা প্রোগ্রামটা।